আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। এজন্য শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় শহীদ মিনারে রং তুলিতে আলপনার কাজ, দেয়াল লিখন, গ্রাফিতি আঁকার কাজ শেষ। প্রস্তুত শ্রদ্ধা নিবেদন পর্বের জন্য। দিবসটি নির্বিঘ্নে উদযাপনে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সকালে র্যাব, পুলিশের পক্ষ থেকে পুরো এলাকা রেকি করা হয়। খুঁজে দেখা হয় কোথাও কোনো ফাঁক যেন না থাকে। রাতে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার খুলে দেওয়া হবে সর্বস্তরের জনগণের জন্য। নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে র্যাবের মহাপরিচালক জানান, কোনো হুমকি নেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ঘিরে। পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার স্বার্থে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সন্ধ্যা 7টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সড়ক ব্যবহার করতে হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগী বর্তমানে বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল ফিতর ঘিরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বেচাকেনা। নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া সহ অন্যান্য মার্কেটের আশেপাশেও জামাকাপড় ও গয়নার পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। সামনের সপ্তাহ থেকে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। ঈদ মানেই নতুন পোশাকের সমাহার, আর তাই ক্রেতার চাহিদা মাথায় রেখে রমজানের শুরু থেকেই জামা কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে বেচা বিক্রি তেমন শুরু হয়নি বলে জানান অনেকে। বেচা বিক্রি আপাতত একটু ডাউন, কিন্তু 5 রমজান 10 রমজানের পরে আলহামদুলিল্লাহ ভালো হবে। ঈদ উপলক্ষে আমাদের দেশিটাই বেশি, দেশের মধ্যে ভালো কোয়ালিটি আছে। শুধু একটা মাল আছে লোন, এটি হলো মনে করেন বাহিরের, আর যা আছে এগুলো দেশেরই, কিন্তু আমাদের দেশের মাল এবছর চলতে আছে আর কি। বিভিন্ন শপিং মলের মতো নিউ মার্কেট, গাউসিয়া ও ফুটপাতের বাজারও প্রস্তুত নতুন নানান ধরনের নকশার পোশাক নিয়ে। ব্যস্ত নাগরিক জীবনের ভিড় এড়াতে আগেভাগেই মার্কেটে যাচ্ছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার জন্য সবার জন্য, এজিএন বদের জন্য, সবার জন্য। আসলে আসছি ডাক্তার দেখাতে, ভাবলাম ডাক্তারের রিপোর্ট অনেক দেরি হবে, একটু ঢুমেরে যাই, দেখে যাই। অনেক কিছু ঘুরে ঘুরে পছন্দ করতেছি, কিন্তু পছন্দ হচ্ছে, কিন্তু দামে হচ্ছে না। রমজানের প্রথম দিন দুপুরে ক্রেতা বিক্রেতার হাকডাক শূন্য রাজধানীর নিউ মার্কেট এলাকা। রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা জানান, এবার নির্বাচনের আগে ক্রেতার আনাগোনা থাকলেও প্রথম রমজানে কিছুটা কম। বেচা বিক্রি একদমই কম, আর লোকজনই নেই, কিন্তু রমজানের আগে 4-5 দিন একটু বেচা কিনা ভালো ছিল আর কি। নির্বাচনের আগে কিন্তু এত ভালো বাইরে নেই, এখন নির্বাচনের পরে কিন্তু এখন নতুন নতুন ডিজাইন, অনেক ডিজাইনই বাইরেছে। আশা করা যায় সামনে নতুন সরকার আসছে, যদি ভালো হয় তাহলে এই বড়দের পাশাপাশি ছোটদের জামা কাপড়, জুতা, কসমেটিকের চাহিদা পূরণের চেষ্টা করেন অভিভাবকেরা। একজনের জন্য জুতা কিনেছি, বোরখা কিনেছি, আর আরও জামা কেনার জন্য করতেছি। জামা কিনেছি 3টে, জুতো কিনেছি, ওড়না কিনেছি, আর আরও অনেক কিছু কেনার আছে। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে মঙ্গলবার সাপ্তাহিক ছুটির দিনও খোলা রাখা হবে রাজধানীর নিউ মার্কেট।
স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান তিনি। এ সময় আরও বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হবে। এছাড়া বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্দেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও সরকার উদ্যোগ নেবে বলে জানান মন্ত্রী। কোনো বিনিয়োগকারী অস্থিতিশীল একটা পরিবেশে তার বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবে না। তো বিনিয়োগকে আবার ফেরত আনা, দেশের এবং দেশের বাইরের মানুষের আস্থা অর্জন করা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা, সেই সহায়ক পরিবেশ তৈরি করা, আমাদের যে পাইলড আপ আনএমপ্লয়েড পিপুল তাদেরকে আবার কাজের মধ্যে ফেরত আনা। তারপরে এখন সারা বিশ্বে ইউএস টেরিফ রেজিমের হঠাৎ ওলট পালটের কারণে যে একটা বৈশ্বিক স্থবিরতা আন্তর্দেশীয় বাণিজ্যে, সেটার সাথে আমাদের উত্তরণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলি অনেকগুলি চ্যালেঞ্জ। দর্শক, নারায়ণগঞ্জে কেনাকাটার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। কথা বলবো তার সঙ্গে। গৌতম, রমজানের এই প্রথম দিকে কেনাকাটা কেমন ভিড় দেখছেন? যারা আসছেন তাদের পছন্দের তালিকায় কি কি রয়েছে? বইতে শুরু করেছে নতুন পোশাক, ঈদ মানে প্রিয়জনের জন্য কেনাকাটা। সেই কেনাকাটা করতে এখন থেকেই দোকানগুলোতে আসতে শুরু করেছে মানুষ। আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জের দোকানগুলিতে রং বেরঙের বাহারি রঙের পোশাকের পশা সাজিয়ে বসেছে দোকানিরা। তবে ক্রেতারাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে অনেকটা ভিড় এড়াতে, ঈদের যে ভিড়টা, কেনাকাটার ভিড় এড়াতে। এবং আগে আসলে যে সাশ্রয়ী মূল্য পাওয়া যায়, সেই সাশ্রয়ী মূল্য এবং ভিড় এড়াতে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। বাচ্চাদের পোশাকের প্রতি আকর্ষণটা বেশি দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ভিড় এড়াতে, ঝামেলা এড়াতে বাচ্চাদের পোশাক কিন্তু কিনতে শুরু করেছেন। আমি নারায়ণগঞ্জের এই মার্কেটটিতে দাঁড়িয়ে রয়েছি, সুপার মার্কেটে। এই আমার পাশেই যে দোকানটি রয়েছে, এই দোকানটিতে এখন পর্যন্ত প্রায় 15টি পাঞ্জাবি তারা কিন্তু বিক্রি করেছেন বলে জানিয়েছেন। এবং আজ যেহেতু রমজানের দ্বিতীয় দিন এবং ছুটির দিন, এবং তারা আশা করছেন প্রচুর বিক্রির তারা লাভবান হওয়ারও কিন্তু আশা করছেন। আমরা কথা বলেছিলাম একাধিক ক্রেতার সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন, অনেকে কিন্তু এখানে পোশাক দেখে যাচ্ছেন এবং পরিকল্পনা করছেন, বাজেটের শর্তও কিন্তু করছেন এবং আগামীতে তারা কিনবেন। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, গতবারের তুলনায় এবার দামের যে তারতম্য রয়েছে, প্রায় 10% বৃদ্ধি রয়েছে এবার দামের, এবং সেই বেশি দামে তারা কিনতে হচ্ছেন। তবে তারা রং বেরঙের পোশাকের তুলনায় যেহেতু রমজানে গরমটা এবার বেশি পড়ে, সেই বিষয়টা তারা কিন্তু এবার সুতি কটনের যে হালকা যে কাপড় রয়েছে, সেই কাপড়ের দিকে তারা কিন্তু ঝুঁকছেন। এবং আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা এবার সুতি কটন কাপড়ের দিকে কিন্তু বেশি ঝুঁকছেন। এবং দামের যে বিষয়টি তারা জানাচ্ছেন, তাদের যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, তাই তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে আজ যেহেতু দ্বিতীয় দিন এবং শুরুর দিন থেকে তারা কিন্তু কিছুটা দাম কম লাভেও কিন্তু বিক্রি করছেন বলে তারা জানিয়েছেন। এবং আমরা যে দেখেছি পাঞ্জাবি শাড়ি এবং বাচ্চাদের যে পোশাক রয়েছে, সেই পোশাকের সাথে মিলিয়ে অনেকে কিন্তু অলংকার যে রয়েছে নারীদের, সেই অলংকার কিনছেন, কসমেটিক কিনছেন, চুড়ি কিনছেন, এবং তার সাথে মিলিয়ে কিন্তু তারা ব্যাগ কিনছেন। এবং পাঞ্জাবির যে বিষয়টি আমরা এবার দেখেছি, যে বাহারি রঙের পাঞ্জাবি রয়েছে, কটন পাঞ্জাবি রয়েছে, সেই কটন পাঞ্জাবি এবার যে মার্কেটগুলোতে দেখা যাচ্ছে, তারা যে বিষয়টি জানিয়েছেন, 500 থেকে 5000 টাকা দামেরও কিন্তু এবার পাঞ্জাবি তোলা হয়েছে। ভারতীয় যে পাঞ্জাবি রয়েছেন, শাড়ি রয়েছেন, সেগুলো কিন্তু তারা তুলেছেন। তবে দেশি পোশাকের চাহিদা তারা সরবরাহ করেছেন। তবে তাদের যে পশা সাজিয়ে বসেছেন, তারা আরো কালেকশন করবে বলে জানিয়েছেন। এবং 10 রোজার পরবর্তী সময়ে কিন্তু এই বেচাকেনা বাড়বে তারা জানাচ্ছেন। এবং মানুষের চাহিদা অনুযায়ী আরো তারা সরবরাহ করবেন এবং মানুষের কাছে বিক্রি করবেন। এক প্রকার নতুন পোশাক, নতুন সাজ এবং প্রিয়জনের জন্য পোশাক কেনার জন্য মানুষ আসতে শুরু করেছেন। এবং যে বিষয়টি নানা নারী, পুরুষ এবং শিশু থেকে বৃদ্ধ সবার
চিন্তা করেই কিন্তু দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। এক প্রকার উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মাঝে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে এই ছিল নারায়ণগঞ্জের এখন পর্যন্ত বিপণী বিতানগুলিতে ঈদের কেনাকাটার আমার কাছে সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে। রমজানের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে পণ্যের দামে অস্থিরতা শুরু হয়েছে। বিশেষ করে লেবু, বেগুন, শসা ও কাঁচামরিচ চোখ রাঙাচ্ছে ভোক্তাদের। লেবু প্রতি হালি কিনতে ক্রেতার গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, আর বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। রমজান আসলে নিত্যপণ্যের দাম বাড়ার চিত্র পুরনো, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে ইফতারের প্রয়োজনীয় পণ্য লেবু, বেগুন, শসা ও কাঁচামরিচের দাম আকাশচুম্বী। রোজা শুরুর আগেই বেড়ে যাওয়া এসব পণ্যের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বাজার ঘুরে দেখা গেছে বিক্রেতারা নানা অজুহাতে ক্রেতাদের পকেট কাটছেন। প্রতি হালি লেবু ৮০ থেকে ১০০ টাকা এবং বেগুন প্রকার ভেদে ১২০ থেকে ১৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। মৌসুম পরিবর্তনে সবজির সরবরাহ কম ও রোজার চাহিদা বেশি হওয়ায় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে জানান বিক্রেতারা। যে সমস্ত সবজি রমজান মাসে আসার কথা সে সমস্ত সবজি ভরপুর এখনো না। বেগুন বিক্রি করছে ১০০ থেকে ১২০ টাকা ভালোগুলা, আবার গোলগুলা ৭০-৮০ টাকার ভিতরে। লেবু হলো আপনার ৮০ টাকা আলি, আর হলো ৭০ টাকা আলি। মরিচ আছে ২০০ টাকা কেজি আছে, ১৬০ টাকা কেজি আছে, ১০০ টাকা কেজিও আছে। পণ্যের দামে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের। এ নিয়ে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেন তারা। রমজান মাসে আজকে এই যে বাজার করতে এসে বেগুনের কেজি যদি ১৬০ টাকা দাম চায়, তাহলে আমরা যারা সাধারণ মানুষজন আমরা কিভাবে এই বেগুন কিনবো কিংবা অন্যান্য তরিতরকারি কিনবো? বাজার যদি ঠিকঠাক করে মনিটরিং না করতে পারে, তাহলে আমাদের মতো লোকদের যারা আমরা চাকরিজীবী তাদের আসলে এই সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, আমাদের পক্ষে লেবু কিনা সম্ভব না। ৭০ টাকা ৮০ টাকা ১০০ টাকা হালি লেবু, এটা তো অসম্ভব। বাজারে সরবরাহ মোটামুটি আছে, কিন্তু তারপরেও সিন্ডিকেট করে এরা বাড়িয়ে দিতেছে। রমজান আসছে, রমজান উপলক্ষে সবকিছু দাম বাড়ে যায়। আমার কাছে সরবরাহের সাথে কোনো সম্পর্ক নেই মনে হয়। এটা আমাদের সামাজিক কারণেই এটা হয়। এক এক সময় এক একটা জিনিসের প্রতি আমাদের কাস্টমারদেরও কিছু দোষ আছে, আর বিক্রেতাদেরও কিছু আগ্রহ আছে, অর্থাৎ বেশি মুনাফা করার। সেই কারণে এই উল্টোপাল্টা হয়। পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রতিনিয়ত বাজার তদারকির দাবি ভুক্তভোগীদের। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে উল্লেখ করে বর্তমান সরকার সবাইকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের মন্ত্রী হওয়ার পর সকালে প্রথমবারের মতো নিজ এলাকায় পৌঁছান তিনি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার বিষয়ে মন্ত্রী বলেন, সবকিছু যাচাই করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সমস্ত দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে না, সবার প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসছে। একটা নির্বাচিত সংসদ হয়েছে, সরকার হয়েছে, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে সবাইকে নিয়ে। শিগগিরই সরকার দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। এ সময় লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রী। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্মীপুরের কোথায় কোন জায়গায় নদী ভাঙ্গন, সেটা মেঘনা নদীর পাড়ে আছে, সেটা আমাদের রহমতখালী যে খালটা আছে, বড় খাল, এটা প্রায় নদীরই সমান। আমরা প্রত্যেকটা জায়গায় ওই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে
সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ সব কিছু মিলে আমরা একটা সুন্দর লক্ষ্মীপুর যেন গড়ে তুলতে পারি। চর্চা আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের সীমান্তবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। তাই বাংলা ভাষার পাশাপাশি জনপদটির মানুষের মাতৃভাষা রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। অবশ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক জানান, তারা সব ভাষা রক্ষায় কাজ করছেন। শেরপুর সীমান্তে গারো, হাজং, কোচ ও ডালু সহ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। নিম্ন আয়ের এসব মানুষের প্রতিনিয়ত বন্য হাতি, পাহাড়ি জীবজন্তু আর প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, কিন্তু নানা কারণে তাদের মাতৃভাষা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। 2017 শিক্ষাবর্ষ থেকে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য মাতৃভাষায় পাঠ্য বই বিতরণ শুরু হয়, কিন্তু এবছর নৃগোষ্ঠীর শিশুদের জন্য মাতৃভাষার বইয়ের দেখা মেলেনি। এ অবস্থায় তাদের মাতৃভাষা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। যেভাবে আমাদের এই ভাষার অস্তিত্বকে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছে, বর্তমান যে নতুন সরকার নির্বাচিত হয়েছে, আমরা আশা করি এই সরকারও আমাদের এই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য নতুনভাবে উদ্যোগ গ্রহণ করুক। আমাদের কুচ জাতির নিজস্ব মাতৃভাষা আছে, এই মাতৃভাষা রক্ষার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এই ভাষার মাঝে আমাদের একটাই অনুরোধ, আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই কুচ ভাষাটাকেও যাতে টিকিয়ে রাখা যায়, এই পদক্ষেপ যাতে নেওয়া হয়। বেসরকারি প্রতিষ্ঠান কারিতাস ভাষা নিয়ে কাজ করলেও তা পর্যাপ্ত নয় জানিয়ে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ভাষা সংরক্ষণের জন্য আমরা মনে করেছি যে এটা খুবই ভালো একটি দুর্দান্ত একটি পদক্ষেপ, এবং এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নিজস্ব ভাষায় শিক্ষা দান করতে পারছি, এবং আমাদের সাথে সামিল হয়ে এবং আমাদের ভাষা সংরক্ষণের জন্য আমাদের বর্তমান যে সরকার, সে কাজ করবে, অবশ্যই আমাদের ভাষা স্বীকৃতি দিবে এবং ভাষা সংরক্ষণের জন্য আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। বেশ কয়েকটা এনজিও আসলে ছোটখাটো কাজ করছে এই ভাষা সংরক্ষণ করার জন্য। তবে আমাদের শুধুমাত্র সামাজিক উদ্যোগ নয় এবং কোনো এনজিও উদ্যোগ নয়, আমাদের এই বৃহৎ সংস্কৃতি, আমাদের এই ভাষাটাকে সংরক্ষণ করার জন্য সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলে আমি মনে করি। দেশের পাশাপাশি সারা পৃথিবীর ভাষা নিয়ে কাজ করার কথা জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক। এই ভাষাগুলো যাতে হারিয়ে না যায়, সেই জন্য ওই জনগোষ্ঠীর কমিউনিটিকে সচেতন করা হয়, এবং ওই কমিউনিটির যারা প্রভাবশালী বা পার্শ্ববর্তী যে ভাষা আছে সেই ভাষায় যারা আছে কথা বলে, তাদেরকে সচেতন করে তোলা, ওই ভাষার মর্যাদা বৃদ্ধি করা। দেশের মোট 46টি ভাষার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা 40টি, এর মধ্যে 14টি ভাষা বিপন্নের পথে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। অতিথি পাখিদের আশ্রয় দেওয়া সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশীয় পাখি রক্ষায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। অভয়াশ্রম তৈরির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে গাছে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে 1.5 শতাধিক মাটির হাঁড়ি। শীত এড়াতে সাইবেরিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রতিবছর কয়েক মাসের জন্য বাংলাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চল বেছে নেয় নানা প্রজাতির পাখি। হাওর বাওড় উপকূলীয় চরাঞ্চল সহ সাতক্ষীরার কালীগঞ্জের সরকারি কলেজেও গাছে গাছে জড়ো হয় হাজারো পাখি। আম, নারিকেল, মেহগনি, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে। এই বাগানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান নেয় শীত প্রধান দেশ থেকে আসা নানা প্রজাতির অতিথি পাখি। এদের কলকাকুলিতে মুখর থাকে পুরো ক্যাম্পাস। এসব পাখির নিরাপদ আবাস গড়ে তুলতে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে নিজ উদ্যোগে গাছে গাছে বসিয়েছে মাটির হাঁড়ি। এগুলোতে শুধু অতিথি পাখি নয়, ঘুঘু, কবুতর, চড়ুই, পেঁচা সহ দেশীয় নানা জাতের পাখিও আশ্রয় নিচ্ছে, করছে বংশবিস্তার। ছাত্র এবং আমরা শিক্ষকরা মিলে একটা সিদ্ধান্ত নেই যে আমরা কিছু মাটির পাত্র এই গাছগুলোতে স্থাপন করব, যাতে পাখির বাসাগুলো নিরাপদ হয়। তো উদ্যোগটা ছিল বার্ড স্যাংচুয়ারি প্রোগ্রাম, পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলা, জীববৈচিত্র্য রক্ষার্থে আমাদের এই প্রোগ্রামটা ইতিমধ্যে আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। এটি শিক্ষার্থীদের ভিতরে পরিবেশ সম্পর্কে তাদের সচেতনতা বোধ তৈরি হয়, এবং এর পাশাপাশি আমাদের সাধারণ সমাজের উপরে, মানুষের উপরে এটি প্রভাব
ইতিবাচকভাবে আমি পড়বে বলে আমি বিশ্বাস করি। এই উদ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনকে অনুপ্রাণিত করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 10 দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে ইরানে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে বৃহস্পতিবার ওয়াশিংটনে নবগঠিত বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। বলেন, তেহরানকে একটি অর্থবহ চুক্তিতে আসতে হবে, অন্যথায় ভয়াবহ কিছু ঘটবে। এই অবস্থায় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যে পরিমাণ সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারবে ওয়াশিংটন। যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কায় ইরান সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী এক নেতা। সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টবেটেন উইন্ডসরকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ। রয়টার্স জানায়, অ্যান্ড্রু মুক্তি পেলেও তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর তদন্ত অব্যাহত থাকবে। 66 বছর বয়সী এই রাজ পরিবারের সদস্যকে তার জন্মদিনেই পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের জেরার মুখোমুখি হতে হয়। অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ, ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি স্পর্শকাতর নথিপত্র যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের হাতে তুলে দিয়েছিলেন। তার বড় ভাই রাজা তৃতীয় চার্লস ইতোমধ্যেই জানিয়েছেন, পুলিশি তদন্তে তার পূর্ণ সমর্থন থাকবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।